আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে কথা বলবো ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম অধ্যায় নিয়ে। এই অধ্যায়ে মোট 5টি ধারা রয়েছে। তো আমরা 1 থেকে 5 ধারার ভিতরে পরীক্ষায় আসার মতো সবথেকে গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়ে নেব। ধারা 1। ধারা 1-এ আছে আইনের পরিচয়। তো শিরোনাম হচ্ছে এই আইন 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইন নামে অভিহিত হবে। এখানে একটা বিষয় আছে, আমরা যখন প্রশ্ন লেখা শেষ হবে যখন আমরা ধারাটা লিখব, সেক্ষেত্রে অনেকেই লিখে থাকি সিআরপিসি ধারা 1 বা ধারা 5, 7 এভাবে লিখি। সাধারণত এভাবে না লিখে আমরা লিখব ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 ধারা বা 7 ধারা ইত্যাদি। তো কেন এভাবে লিখব? কারণ এই আইনের পরিচয়টা কিভাবে দিয়েছে? 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইন। ঠিক আছে, এই আইনটার নাম যেহেতু এটা, সেহেতু পরীক্ষার প্রশ্নপত্রে উত্তরের জায়গায় এটাই লিখতে হবে। এটা লিখলে বেটার হবে। লিখতে হবে এমন না, অনেকেই আমরা লিখে থাকি সিআরপিসি বা ফৌকা এভাবে, কিন্তু এভাবে না দিয়ে আমরা টোটাল আইনের নামটা লিখব। তারপর হচ্ছে প্রবর্তন। এই আইন 1898 সালের 1 জুলাই কার্যকর হয়। তো 1 জুলাই কার্যকর হয়, এটা মনে রাখতে পারি না। তো এটা মনে রাখার সহজ টিপস হচ্ছে যে আমাদের ইনক্রিমেন্ট কোন মাসের কত তারিখ চালু হয়, এটা সকলেই জানা আছে আমাদের, যে জুলাই মাসের 1 তারিখ। তো ফৌজদারি কার্যবিধি আইন কত সালে চালু হয়, কত তারিখ চালু হয়? তাহলে অবশ্যই আমরা বলবো যে 1 জুলাই 1898। মনে থাকবে তো? মনে না থাকলে কোনো অসুবিধা নেই, আপনি শুধু ইনক্রিমেন্ট কবে লাগে সেটা মনে রাখবেন। ইটস ওভার ফর ইউ। ঠিক আছে? এবং হচ্ছে পরে এই 1 ধারায় হচ্ছে যে এই ফৌজদারি কার্যবিধি আইন কোথায় কোথায় কার্যকর হবে, কোথায় হবে না। আমরা মনে রাখবো যে ফৌজদারি কার্যবিধি আইন সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। সমগ্র বাংলাদেশেই কার্যকর হবে। এটা কোনো নির্দিষ্ট খন এলাকা বা এখতিয়ার নেই। প্রশ্ন হতে পারে কেন ফৌজদারি কার্যবিধি আইন এটা সমগ্র বাংলাদেশের কথা হলো? সেক্ষেত্রে আমরা জেনে থাকি কিছু কিছু নির্দিষ্ট আইন আছে যেটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য প্রযোজ্য। তার ভিতরে অন্যতম হলো উপজাতি আইন, যেটা ওদের জন্যই প্রযোজ্য, এটা এবং নির্দিষ্ট ভূখণ্ডের জন্য প্রযোজ্য। কিন্তু এই ফৌজদারি কার্যবিধি আইন একদম বাংলার সকল মানুষের জন্য এবং বাংলাদেশের এই যে 1,67,570 বর্গ কিলোমিটার যে ভূমি, এই ভূমির জন্যই এই ফৌজদারি কার্যবিধি আইন প্রযোজ্য বা কার্যকর। অনেক কথা বলে ফেলেছি ধারা 1-এর ভিতরে। এরপরে আমরা পড়ব 4 ধারা। 4 ধারায় মূলত সংজ্ঞা আছে। তো সংজ্ঞায় কি আছে? প্রথমে আমরা পড়ে নেব 4-এর 1-এর খ। 4-এর 1-এর খতে হচ্ছে জামিনযোগ্য অপরাধ বা বেইলেবল অফেন্স। তো জামিনযোগ্য অপরাধ বা বেইলেবল অফেন্স কাকে বলে? একটু মনোযোগ দিয়ে শুনে প্লিজ। যেই সকল অপরাধ ফৌজদারি কার্যবিধি আইনের 2য় তফসিলের 5ম কলামে, 2য় তফসিলের 5ম কলামে অপরাধকে জামিনযোগ্য দেখানো হয়েছে, কিংবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইন দ্বারা অপরাধকে জামিনযোগ্য করা হয়েছে, এবং যে অপরাধের জন্য পুলিশ সাধারণত পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করতে পারে না, তাকে জামিনযোগ্য অপরাধ বলে। তো এখানে আমরা কয়টা এমসিকিউ পেলাম? জামিনযোগ্য অপরাধ কি? যেই সকল অপরাধ ফৌজদারি কার্যবিধি আইনের 2য় তফসিলের 5ম কলাম। অনেকেই প্রশ্ন করে থাকবেন যে 2য় তফসিলের 5ম কলামটা আবার কি? এই 2য় তফসিলটা হচ্ছে যে পেনাল কোডের টোটাল তফসিল হচ্ছে 5টি। 1860 সালের দণ্ডবিধি আইনের মোট 5টি তফসিল রয়েছে। সেই 5টি তফসিলের 2য় তফসিল আমরা না জেনে থাকলে একটু কষ্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা 5ম তফসিলের
দ্বিতীয় তফসিলটা আমরা পরে আলোচনা করব। তো দ্বিতীয় তফসিলের মোট কলাম হচ্ছে 8টি। এই 8টি কলামের পঞ্চম কলামে যদি অপরাধকে জামিনযোগ্য দেখানো হয় তাহলে সেই অপরাধটা জামিনযোগ্য। তো সেটা কিভাবে বুঝবো? যেমন ধরুন যে পেনাল কোডের 302 ধারা, এটা অবশ্যই সবাই জানেন, খুনের অপরাধ সাধারণত জামিনযোগ্য হয় না, সেটা জামিন অযোগ্য। এই জামিন অযোগ্য কথাটা কোথায় লেখা? এই পেনাল কোডের দ্বিতীয় তফসিলের 5ম কলামে। তো 5ম কলামে যদি কোনো অপরাধ জামিনযোগ্য দেখানো হয় তাহলে সেই অপরাধ জামিনযোগ্য। যদি 5ম কলামের যদি দ্বিতীয় তফসিলের 5ম কলামে কোনো অপরাধকে জামিন অযোগ্য দেখানো হয় তাহলে জামিন অযোগ্য অপরাধ। ক্লিয়ার কিনা? এবং বর্তমানে বলবৎ অন্য কোনো আইন দ্বারা যদি কোনো অপরাধকে জামিনযোগ্য করা হয় তাহলে সেই অপরাধও জামিনযোগ্য অপরাধ। একইভাবে বর্তমানে বলবৎ কোনো আইন দ্বারা যদি কোনো অপরাধকে জামিন অযোগ্য দেখানো হয় তাহলে সেই অপরাধ জামিন অযোগ্য। তাহলে বর্তমানে বলবৎ অন্য কোনো আইন, সেগুলো আবার কি? যেমন ধরুন ডিজিটাল নিরাপত্তা আইন, এরপর নারী শিশু নির্যাতন ও দমন আইন। হ্যাঁ, এই যে আইনগুলোর ভিতরে যে সকল অপরাধকে জামিন অযোগ্য দেখানো হয়েছে, তারপরে ধরুন এই যে আমাদের সড়ক নিরাপত্তা আইন 2018, এই অপরাধগুলো কিন্তু সকল অপরাধ কিন্তু জামিন যোগ্যও না, আবার জামিন অযোগ্যও না। শুধু এই কথাটা বিশেষ আইনের ক্ষেত্রে বা যে সকল আইন জামিন অযোগ্য দেখানো হয়েছে সেই সকল অপরাধগুলোই জামিন অযোগ্য। আসলে বেশি কথা বলে একটু সমস্যা হয়ে যায়, বেশি বোঝাটা আসলে ঠিক না। ঠিক আছে, তারপরে 4-এর 1 ধারাটা ক্লিয়ার কিনা? এখানে মোট 2টা MCQ আছে যে জামিনযোগ্য অপরাধ কোন কলামে দেখানো হয়েছে। তাহলে আমরা সেটা জেনে নেব। অবশ্যই 5ম কলামে। এবং এই দ্বিতীয় তফসিল মূলত কোন আইনের অধীনে আলোচিত হয়েছে? ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি এবং সাক্ষ্য আইন এবং বিশেষ আইন। তাহলে আমরা কি লিখব? অবশ্যই দণ্ডবিধি লিখব। ঠিক আছে কিনা? এরপর হচ্ছে 4-এর 1-এর গ, অভিযোগ। অভিযোগ কাকে বলে? অভিযোগ বা চার্জ বলতে বোঝায় অভিযোগের সারমর্মকে। আসামি কোন স্থানে এবং কোন সময়ে কি অপরাধ করেছে তার চার্জে উল্লেখ থাকে। আমরা সবাই না, আমরা কিছু সংখ্যক মানুষ এই ধারাটা ভুল জেনে থাকি। আমরা সাধারণত বলে থাকি যে অভিযোগ কাকে বলে। সেক্ষেত্রে আমরা কি বলি যে কোনো ব্যক্তি সুবিচার পাওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট কোনো ব্যক্তি সুবিচার পাওয়ার জন্য পুলিশ অফিসারের নিকট লিখিত কিংবা অলিখিতভাবে যে অভিযোগ দায়ের করে তাকে অভিযোগ বলে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আসলে অভিযোগের ভাষাটা এরকম না। তো অভিযোগ এরকম, ঠিক আছে অভিযোগ, কিন্তু যে 4-এর 1-এর গ অনুযায়ী অভিযোগ বলতে কি বোঝায় সেটা হচ্ছে টোটাল ভিন্ন একটা বিষয়। তো অভিযোগ বলতে 4-এর 1-এর গ অনুযায়ী অভিযোগ আসলে কি? আদালত যখন মনে করেন কোনো ব্যক্তি অপরাধ করেছে, সেই বিষয়টা যখন আদালতের নিকট একদম চূড়ান্তভাবে তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করা হয় এবং আদালত অনুমান করেন যে আসলেই এই ব্যক্তি অপরাধ করেছেন, তখন আদালত ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে থাকেন যে আপনি নির্ধারিত বা নির্দিষ্ট কোনো অপরাধ করেছেন। যেমন ধরুন চুরি, কোনো ব্যক্তি চুরি করেছেন, সেক্ষেত্রে আদালত বলবেন যে আপনি 379 ধারা অনুযায়ী কোনো চুরি করেছেন, আপনি কি দোষী নাকি নির্দোষ? যদি এই ক্ষেত্রে আদালত ওই ব্যক্তি বলেন যে আমি নির্দোষ বা আমি দোষী, সেক্ষেত্রে আদালত যদি নির্দোষ বলে তাহলে আদালত চার্জ গঠন করবেন, এবং দোষী বললেও
আদালত চার্জ গঠন করে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। তো চার্জ বিষয়টা আমরা আসলে এখনো ক্লিয়ার কিনা আমি জানি না। অনেক গাইড বইতে লিখে থাকেন চার্জটা এইভাবে যে চার্জ হচ্ছে কোনো বিচার পাওয়ার জন্য পুলিশের নিকট যে অভিযোগ দায়ের করে তাকে অভিযোগ বা চার্জ বলে। এটা হতে পারে ঠিক, কিন্তু 4-1 গ অনুযায়ী চার্জ কিন্তু এটা না। চার্জ হচ্ছে যখন একটা মামলা একদম সম্পূর্ণভাবে তদন্ত শেষ হয়ে যায়, যখন ওই মামলাটার রিপোর্ট আদালতে দাখিল করেন এবং আদালত মামলাটির বিচার করার জন্য যখন আদালত তাদের বিচার ফাইলে মামলাটা নিয়ে যান, তখন যে কাঠামো দাঁড় করান বা বিচার করার জন্য যে রূপরেখাটা দান করেন সেটাই হচ্ছে চার্জ বা অভিযোগ। বিষয়টা ক্লিয়ার কিনা? এরপরে আমরা পড়ে থাকব 4-1 গ। আমরা 4-1 গ পড়েছি অলরেডি, অভিযোগটা পড়েছি। হ্যাঁ, এরপরে পড়বো আমরা 4-1 চ। 4-1 চতে হচ্ছে আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলা। তাহলে 4-1 চতে আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলা বলতে কি বোঝায়? আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলা বলতে সেই সকল অপরাধ বা মামলাকে বোঝায় যা ফৌজদারি কার্যবিধি আইনের 2য় তফসিলের 3য় কলামে উক্ত অপরাধীকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কিনা। যদি গ্রেপ্তার করতে পারে তবে তাকে আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলা বলে থাকে। আমরা ইতিপূর্বে 2য় তফসিল আলোচনা করেছিলাম এবং 3য় কলাম কি হতে পারে, ওই যে 5ম কলাম যে আলোচনা করেছিলাম, একইভাবে এই 2য় তফসিলের মোট 8টি কলাম রয়েছে। এই 8টি কলামের 3য় নাম্বার কলামের যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, সেই অপরাধের জন্য যদি কোনো পুলিশ অফিসার উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, তবে সেই অপরাধটি হচ্ছে আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলা, যাকে ইংরেজিতে বলে কগনিজেবল অফেন্স। এখন আমরা পড়ব 4-1 ঢ। ঢোলের ঢ, ঢাকার ঢ। এখানে আছে আমল অযোগ্য অপরাধ বা আমল অযোগ্য মামলা বা নন কগনিজেবল অফেন্স। আমল অযোগ্য অপরাধ বা আমল অযোগ্য মামলা বলতে সেই সকল অপরাধ বা মামলাকে বোঝায় যা ফৌজদারি কার্যবিধি আইনের 2য় তফসিলের 3য় কলামে পুলিশ উক্ত অপরাধের জন্য অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কি না। যদি গ্রেপ্তার করতে না পারে তবে সেটা আমল অযোগ্য অপরাধ বা আমল অযোগ্য মামলা। এত সহজ সংজ্ঞা কোথায় পাবেন? তো একই সাথে আমরা 4-1 চ এবং 4-1 ঢ পড়ে নিলাম। এখন পড়ব 4-1 বর্গীয় জ। এখানে আছে নালিশ বা কমপ্লেন্ট। কমপ্লেন কাকে বলে? ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তি অপরাধ করেছে মর্মে ম্যাজিস্ট্রেটের নিকট মৌখিক বা লিখিত আকারে যে অভিযোগ দায়ের করা হয় তাকে নালিশ বা কমপ্লেইন বলে। তো মজার বিষয় কি, এখানে অনেকগুলো এমসিকিউ আছে এবং সংজ্ঞাটা হচ্ছে কি, ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে। ব্যবস্থাটা কে গ্রহণ করবে? অবশ্যই ম্যাজিস্ট্রেট করবেন। জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তি অপরাধ করেছে মানে এটা তো বোঝার কিছু নাই। কোনো জ্ঞাত ব্যক্তি মানে আসামি থাকে না অনেক, যে অজ্ঞাতনামা 5 জন, হ্যাঁ সেরকম। আর জ্ঞাত হচ্ছে জানে, হ্যাঁ অভিযোগকারী কর্তৃক জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তি অপরাধ করেছে সেই ধরনের একটা অভিযোগ ম্যাজিস্ট্রেটের নিকট দেওয়া হলে এবং সেই ম্যাজিস্ট্রেট নিকট যে অভিযোগটা দায়ের করা হয় তাকে নালিশ বলে। তো মজার বিষয় হচ্ছে কি জানেন,
যে নালিশ কাকে বলে। যখনই নালিশ আসবে আপনি ডিরেক্টলি থিঙ্কিং নিয়ে যাবেন যে এটা অবশ্যই ম্যাজিস্ট্রেটের ব্যাপার স্যাপার, এটা অবশ্যই সিআর কেস। ঠিক আছে, সিআর হচ্ছে কোর্ট রেজিস্টার। তো নালিশটা কি? নালিশ অবশ্যই সিআর বা সিআর রেজিস্টার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণ। টিকা আসতে পারে নালিশ কাকে বলে। যদি নালিশ কাকে বলে এরকম আসে তাহলে আমরা কি লিখব? ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে জ্ঞাত কিংবা অজ্ঞাত ব্যক্তি অপরাধ করেছে মর্মে ম্যাজিস্ট্রেটের নিকট যে লিখিত বা মৌখিক আকারে অভিযোগ দায়ের করা হয় তাকে নালিশ বা কমপ্লেইন বলে। ঠিক আছে, তো মজার বিষয় হচ্ছে কি যে নালিশ পুলিশ রিপোর্টের অন্তর্ভুক্ত হয় না। পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট নালিশি মামলা গ্রহণ করেন না। পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট জিআর মামলা গ্রহণ করেন। আমরা অবশ্যই জানি এটা, হ্যাঁ, যে ম্যাজিস্ট্রেটের নিকট কোনো বাদী কোনো মামলা দায়ের করলে সেটা হচ্ছে সিআর মামলা বা নালিশি মামলা। ঠিক আছে, আর পুলিশের নিকট বা থানায় এসে কোনো অভিযোগ দায়েরের মাধ্যমে যে মামলাটা দায়ের করা হয় তাকে বলি আমরা জিআর মামলা বা জিআর রেজিস্টার বা পুলিশ কেস। ঠিক আছে, তো আমরা আরও জেনে থাকি, এটা আসলে না আলোচনা করলে ভালো, এটা পরে আলোচনা করব। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব 4-1 অনুসন্ধান বা ইনকোয়ারি। কোনো অপরাধের সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সকল কার্যক্রমকে অনুসন্ধান বলে। অনুসন্ধানটা কি? খুব সহজে আপনি ভেবে নেন, একদম মাথায় নিয়ে নেন। অনুসন্ধান অবশ্যই এটা ম্যাজিস্ট্রেটের কাজ, এটা পুলিশের কাজ না। এটা অনুসন্ধান যেখানে আসবে আপনি ধরে নেবেন এটা অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাজ। কেন ম্যাজিস্ট্রেটের কাজ? সেটা হচ্ছে যে আইনি এভাবেই দিয়ে দিয়েছেন যে অনুসন্ধান বা ইনকোয়ারি হচ্ছে কোনো অপরাধের সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক যাবতীয় ব্যবস্থা গ্রহণই হচ্ছে অনুসন্ধান। ঠিক আছে, এখন এই অনুসন্ধানের সাথে আর একটা পার্থক্য আসতে পারে, অনুসন্ধান এবং বিচারিক কার্যক্রম। এটা আমরা পরে নিচে আলোচনা আসছে, তখন আমরা একদম সুন্দর পার্থক্য সহকারে আলোচনা করব। তো অনুসন্ধান যদি কোথাও আসে, অনুসন্ধান কি আমরা ডিরেক্টলি ধরে নেব সেটা ম্যাজিস্ট্রেটের কাজ, এবং ম্যাজিস্ট্রেট বিচার ব্যতীত যে সকল কার্যক্রম করে সকল কিছুই হচ্ছে অনুসন্ধান। আমরা একটা প্রশ্ন করতে পারি যে তাহলে যে পুলিশের যে অনুসন্ধান স্লিপ সেটা কি তাহলে ম্যাজিস্ট্রেটের কাজ? এটা ম্যাজিস্ট্রেটের কাজ না, এটা অনুসন্ধান স্লিপ, এটা একটা ভিন্ন জিনিস। হ্যাঁ, এটা পুলিশ প্রবিধান অনুযায়ী প্রতিষ্ঠিত, সুতরাং এটার সাথে এই অনুসন্ধান স্লিপের সাথে এই যে 4-1 অনুসন্ধান এটাকে আপনি এক করতে পারবেন না। কেন পারবেন না? এখানে 4-1 হচ্ছে শুধু অনুসন্ধান, আর ওই পুলিশ প্রবিধান অনুযায়ী যে অনুসন্ধান স্লিপ ওটা তো অনুসন্ধান না ভাই, ওটা তো অনুসন্ধান স্লিপ। আর যদি অনুসন্ধান যদি আপনি তারপরও মনে করেন তবে এটা পুলিশ প্রবিধান অনুযায়ী প্রতিষ্ঠিত, সুতরাং এখানে ম্যাজিস্ট্রেটের কোনো কার্যক্রম নাই। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা আলোচনা করব 4-1 মানে এখানে আলোচনা করেছে তদন্ত বা ইনভেস্টিগেশন। তদন্ত বা ইনভেস্টিগেশন কাকে বলে সে বিষয়ে আমরা আলোচনা করব। ম্যাজিস্ট্রেটের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কোনো পুলিশ অফিসার অথবা অন্য যে কোনো ব্যক্তি সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে যে কার্যক্রম পরিচালনা করে তাকে কি বলে? তাকে তদন্ত বলে। একদম সহজ না? তদন্ত কাকে বলে? ম্যাজিস্ট্রেটের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কোনো পুলিশ অফিসার অথবা অন্য যে কোনো ব্যক্তি সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে যে কার্যক্রম পরিচালনা করে তাকে তদন্ত বলে। এটা হচ্ছে যদি আপনি পুলিশ প্রবিধান লিখতে চান সেক্ষেত্রে 613 আপনি প্রবিধান সংযুক্ত করতে পারেন। ঠিক আছে,
তারপরে আমরা পড়ব 4-1 ড, বিচারিক কার্যক্রম বা জুডিশিয়াল প্রসিডিং। বিচারিক কার্যক্রম কাকে বলে? বিচারিক কার্যক্রম বা বিচার বিভাগীয় কার্যক্রম বলতে সেই সকল কার্যক্রমকে বোঝায় যেখানে আইনগতভাবে শপথপূর্বক কোনো সাক্ষ্য গ্রহণ করা হয় তাকে বিচারিক কার্যক্রম বলে। আমরা ওই যে পড়েছিলাম অনুসন্ধান, 4-1 ড, অনুসন্ধান এবং বিচারিক কার্যক্রমের ভিতর পার্থক্য কি? আপনি দেখেন খুব মজার একটা পার্থক্য আছে। অনুসন্ধানটা হচ্ছে কি, ম্যাজিস্ট্রেট অপরাধের সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য কি বলছে, বিচার ব্যতীত যাবতীয় সকল কার্যক্রমকে কি বলে? অনুসন্ধান বলে। আর এখানে 4-1 ডতে বলছে বিচারিক কার্যক্রম, এখানে বলছে যে বিচারিক কার্যক্রম বলতে সেই সকল কার্যক্রমকে বোঝায় যেখানে আইনগতভাবে শপথপূর্বক কোনো সাক্ষ্য গ্রহণ করা হয়, তখন তাকে বিচারিক কার্যক্রম বলে। এখন যদি আপনি একটু প্র্যাকটিক্যালি দেখেন, সেক্ষেত্রে ওই আসামি কাঠগড়ায়, সাক্ষীর কাঠগড়ায় সাক্ষী দাঁড়িয়ে আসামির সামনে যখন বা আসামির অনুপস্থিতিতে যখন একজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন শপথ গ্রহণপূর্বক, মানে একজন সাক্ষী শপথ গ্রহণপূর্বক যে সাক্ষ্য প্রদান করেন, ওই সাক্ষ্য প্রদানকালীন সময়টাকেই আইনের ভাষায় বিচারিক কার্যক্রম বলে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে শপথটা আবার কি? শপথটা হচ্ছে ওই যে সাক্ষী বলে, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না, এটাই হচ্ছে শপথ। আর এই শপথকালীন বাক্য পঠনপূর্বক বা পাঠ করে যে সাক্ষ্য প্রদান করা হয়, এবং যখন ওই সাক্ষ্যকালীন সময়টা ম্যাজিস্ট্রেট যে সব সাক্ষ্য গ্রহণ করে, ওটাই হচ্ছে বিচারিক কার্যক্রম। আর এই বিচারিক কার্যক্রম ব্যতীত ম্যাজিস্ট্রেট দুনিয়ায় যা কিছু করেন একটা মামলার তথ্য উদ্ঘাটনের জন্য, তাকে কি বলে? অনুসন্ধান। ক্লিয়ার কি না? তাহলে অনুসন্ধান এবং বিচারিক কার্যক্রমকে আমরা বুঝতে পেরেছি। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে আমরা পড়ব 4-1 মূর্ধন্য। মূর্ধন্যতে হচ্ছে অপরাধ বা অফেন্স। অপরাধ কাকে বলে? সাধারণত আইন পরিপন্থী কার্যক্রমকে অপরাধ বলে, কিন্তু অন্যভাবে বলা যায় অপরাধ বলতে সেই সকল কার্য বা কার্যবিরতিকে বোঝায় যা বর্তমান বলবৎ কোনো আইনে শাস্তিযোগ্য, অর্থাৎ আইনে যা করতে বলা হয়েছে তা না করা, এবং যে সকল কাজ করতে নিষেধ করেছে তা করা, এই ধরনের কার্যক্রমকেই অপরাধ বলে। একদম সহজ ভাষা হচ্ছে আইন পরিপন্থী সকল কার্যক্রমই হচ্ছে অপরাধ। এটা হচ্ছে 4-1 মূর্ধন্য, এটা বোঝার কিছু নাই। এরপর হচ্ছে 4-1 ত, মানে থানার ভারপ্রাপ্ত অফিসার অথবা অফিসার ইনচার্জ অফ এ পুলিশ স্টেশন। যে মানে অফিসার ইনচার্জ কাকে বলে? যে অফিসার থানার দায়িত্ব পালন করে তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে। এখন আপনার মনে অজানা অনেক প্রশ্ন হতে পারে, সেগুলোর ভিতরে তাহলে কি এসআই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারেন? এএসআই কি হতে পারেন? পুলিশ সুপার কি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারেন? প্রশ্ন হতে পারে না। মানে যিনি থানার দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিষয়টা কেমন না? এটা হচ্ছে পিআরবি বা পুলিশ প্রবিধান 201। মজার বিষয় হচ্ছে কি, হ্যাঁ, যেই ব্যক্তি, যেই অফিসার বা যেই ব্যক্তি থানার দায়িত্ব পালন করেন তাকেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে। এক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর হতে পারেন, একজন এএসআই হতে পারেন, একজন এসপিও হতে পারেন। প্রশ্ন হতে পারে পুলিশ সুপারের প্রশ্ন কেন আসলো? ওই যে সিআরপিসি 551 এখানে ক্ষমতা দেওয়া হয়েছে। তো মজার বিষয় হচ্ছে যে একজন এএসআইও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারেন, একজন সাব ইন্সপেক্টরও হতে পারেন। এই পাওয়ার কোথায় পেলাম? আমরা 4-1 ততে পেয়েছি। এখন পরে যে তবে বিভিন্ন শর্ত পরিলক্ষিত হয়, সেই শর্তগুলো কি কি? থানার অফিসার ইনচার্জের
অসুস্থতা, অনুপস্থিতি অথবা অন্য কোনো কারণে তিনি যদি তাহার দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে কনস্টেবলের উপরে যে কোনো ব্যক্তি অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারেন। তাহলে কি কনস্টেবল থানার দায়িত্ব পালন করতে পারেন না? আপনি মনে রাখবেন, বিভিন্ন আইনে আলোচনা করে থাকে যে কনস্টেবল থানার ভারপ্রাপ্ত অফিসার হতে পারেন। আমরা জানি মাদার অ্যাক্ট হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন, তারপর পেনাল কোড, এরপর হচ্ছে সাক্ষ্য আইন। এই যে আমাদের পুলিশ প্রবিধান, এখানে একটা টিকায় উল্লেখ আছে কনস্টেবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারেন। এটা হচ্ছে পুলিশ প্রবিধান অনুযায়ী সেটা যথাযোগ্য, কিন্তু মাদার অ্যাক্ট যে ফৌজদারি কার্যবিধি আইন এখানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তার মানে আমাদের ডিসিশন বা সিদ্ধান্ত হচ্ছে যে কনস্টেবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারেন না। তবে যদি কোনো ক্ষেত্রেই এই যে কনস্টেবলের ঊর্ধ্বতন কোনো সিনিয়র অফিসার না থাকেন, সেক্ষেত্রে কনস্টেবলও দায়িত্ব পালন করতে পারবেন। সেটা পিআরবি দ্বারা সাপোর্টেড এবং সমর্থনযোগ্য। ঠিক আছে। এরপরে হচ্ছে সরকার আদেশ দিয়ে উপস্থিত যে কোনো পুলিশ অফিসারকেও অফিসার ইনচার্জের দায়িত্ব দিতে পারেন। এক্ষেত্রে যেমন ধরুন, অফিসার ইনচার্জ সাধারণত সিনিয়র পুলিশ অফিসারের মাধ্যমে নিয়োগ করা হয়। অনেক ক্ষেত্রে যদি সরকার মনে করেন যে জুনিয়র অফিসারকে দিয়েও থানার দায়িত্ব পালন করাবেন, সেক্ষেত্রে সিনিয়র অফিসার মানে ইন্সপেক্টর বহির্ভূত রেখেও জুনিয়র ইন্সপেক্টরকেও অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে দিতে পারেন। এটাই হচ্ছে মূল উপযোগ্য বিষয়। আমরা আশা করছি যে 4-1 ধারাটি বুঝতে পেরেছি। 4-1 ধারার ভিতরে যে জিস্ট বা মূল উপযোগ্য বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি বা যেই ব্যক্তি থানার দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছে ভারপ্রাপ্ত অফিসার। তবে থানার ভারপ্রাপ্ত অফিসারের অসুস্থতা, অনুপস্থিতিতে তিনি যদি থানায় হাজির থাকতে না পারেন, সেক্ষেত্রে কনস্টেবলের উপরে কোনো পুলিশ অফিসার থানার দায়িত্ব পালন করতে পারবেন। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকার যদি মনে করেন উপস্থিত যে কোনো পুলিশ অফিসারকে বা হাজির যে কোনো পুলিশ অফিসারকে থানার দায়িত্ব দিবেন, সেক্ষেত্রে সরকার জুনিয়র কোনো পুলিশ অফিসারকেও নিয়োগ দিতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে থানার অফিসার ইনচার্জ তদন্ত সিনিয়র অফিসার, কিন্তু দেখা যাচ্ছে জুনিয়র ইন্সপেক্টর থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করে থাকেন। তো মূল যে এই পাওয়ার হচ্ছে 4-1 দিয়েই এই সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ক্ষমতাটা পরিচালনা করেন। তো এরপরে পড়ব 4-1 থানা। থানা কাকে বলে বা পুলিশ স্টেশন সরকার কর্তৃক সাধারণ বা বিশেষভাবে ঘোষিত কোনো ঘাঁটি বা স্থানকে থানা বলে। এই যে প্রশ্নটা দেখেন, কে কর্তৃক ঘোষিত? সরকার কর্তৃক ঘোষিত কোনো স্থান, ঘাঁটি বা যে কোনো জায়গা, নির্ধারিত স্থানকে কি বলে? থানা বলে। থানা কেন বড় বড় বিল্ডিং, ফাঁড়ি কেন থানা বলে গণ্য হচ্ছে না? কারণ ওটা সরকার কর্তৃক ঘোষিত নয়, এই জন্য ওটা থানা না। ঠিক আছে। এরপরে আমরা একইভাবে পড়ব 4-1 দন্তীয় ন। এখানে আছে পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর কাকে বলে? 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইনের 45 নং আইনের 492 ধারা অনুযায়ী নিযুক্ত যে কোনো ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর বলা হয়। তো আমরা জানি পাবলিক প্রসিকিউটর কাকে বলে, যে ফৌজদারি কার্যবিধি আইনের 492 ধারা অনুযায়ী যে ব্যক্তি নিযুক্ত হন তাকে পাবলিক প্রসিকিউটর বলে। তো পাবলিক প্রসিকিউটর ব্যক্তিটা কে আসলে? উনি কে? উনি হচ্ছেন একটি মামলার সরকার পক্ষের আইনজীবী। যেক্ষেত্রে সরকার পক্ষটা কি? এটা হচ্ছে একটা মামলার যিনি মূল বাদী থাকেন। হ্যাঁ, এই বাদী হচ্ছেন সরকার পক্ষ। হ্যাঁ, এই সরকার পক্ষের উকিল হয়ে বা আইনজীবী হয়ে যেই ব্যক্তি আইনি পরামর্শ বা আইনের যে প্ল্যাটফর্মে বসে আইনের চর্চা করেন বাদীর পক্ষ থেকে, সেই ব্যক্তিটাই হচ্ছেন পাবলিক প্রসিকিউটর বা সরকারি উকিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বলে ফেলেছি।
নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তবে আপনাদের ভালো লাগছে বা লাগবে আশা করি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।